আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আজকে আমাদের ক্লাসটি দেখতেছেন। আজকে আমরা আলোচনা করব আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটা হচ্ছে হালত। এই হালতকে আমরা অনেকে অনেক কঠিন মনে করে। আমরা এটাকে অনেকে অনেক কঠিন ভাবে নিয়ে নিই। এটা যে কতটা সহজ সেটা যদি আপনি বুঝেন তাহলে হালত পড়ে আপনি হালতে বুঝলেই আপনি হালত পড়ে আপনি আরবি ইবারত পড়ে হালতের অধ্যায়ে গেলে আপনি অনেকটা মজা পাবেন ইনশাআল্লাহ। এখন বিষয়টা হচ্ছে দেখেন এই হালতকে নিয়ে আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে। আমরা আরবি গ্রামারের সবচেয়ে কঠিন মনে করি এই হালত অধ্যায়কে। দেখেন অনেকে এই হালতকে আরবি গ্রামারের কলিজা বলে, মানে অনেকে কলিজা বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ হালতটা হচ্ছে আরবি গ্রামারের মূল, যেটা বুঝলে একজন ছাত্র সবই বুঝতে পারে। অনেকেই এমনটা মনে করে, কিন্তু এই হালতের মতো আরো দুই একটা কঠিন অধ্যায় আছে, টপিকস আছে আমাদের আরবি গ্রামারে। সেটা নিয়েও আমাদের সামনে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আদত মাদত নিয়ে আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে দেখেন এই হালত, হালত মানেটা কি? হালত হচ্ছে শব্দের শেষের প্রকৃত অবস্থার নাম। একেবারে সহজভাবে বুঝেন, একটা শব্দের শেষে যে প্রকৃত অবস্থা থাকে এই অবস্থার নামই হচ্ছে মূলত হালত। এটাকেই মূলত হালত বলে। এখন দেখেন আমি যদি বলি যে আমাদের যে হালতগুলো আছে, যেমন হালতুর রাফি, হালতুন নাসবি এবং হালতুল জারি। মূলত আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এক জবর অথবা যদি দুই জবর থাকে শব্দের শেষে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, শব্দের শেষের হরফের উপর যদি এক জবর কিংবা দুই জবর থাকে তাহলে সেটাকে আমরা বলবো হালতুন নাসবি। কি বলবো? হালতুন নাসবি। আমরা কি বলবো? হালাতুন নাসবি। আর যদি শব্দের শেষে এক জের কিংবা দুই জের থাকে তখন আমরা সেটাকে বলবো হালাতুল জাররি। কি বলবো? সেটাকে হালাতুল জাররি। আর যদি শব্দের শেষে এক পেশ কিংবা দুই পেশ থাকে তখন আমরা সেটাকে বলবো হালাতুর রাফি। সেটাকে কি বলবো? হালাতুর রাফি। একেবারে সহজ। আজকে ক্লাসটা যদি আপনি করেন আমার মনে হয় যে হালত নিয়ে আপনার আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকবে না। আর আপনার মানে হালতটা বুঝতে আপনার কোনো কষ্টসাধ্য হবে না ইনশাআল্লাহ। ক্লাসটা পরিপূর্ণভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করেন, দেখবেন হালতটা কতটা সহজ ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমরা কি বললাম, শব্দের শেষে যদি এক জবর কিংবা দুই জবর থাকে সেটাকে নাসবি বলবো। শব্দের শেষে যদি দুই জের কিংবা এক জের থাকে সেটাকে জাররি বলবো। শব্দের শেষে যদি এক পেশ কিংবা দুই পেশ থাকে সেটাকে আমরা হালতুর রাফি বলবো। এখন বিষয়টা হচ্ছে দেখেন আমরা হালত নিয়ে মানে আমাদের এই যে এক জবর দুই জবর এক জের দুই জের দুই পেশ এবং এক পেশ নিয়ে আমাদের যে সমস্যা, মূলত আমরা যে এরব নামে যে একটা ব্যাপার বা এরব নামে যেগুলো আমরা জানি সেগুলোকে যদি আমরা আলাদা করে নিই, মূলত হচ্ছে আমাকে এই যে এক জবর, মূলত মূল বিষয়টা হচ্ছে এই এক জবর দুই জবর এক জের দুই জের এক পেশ দুই পেশ। কি বললাম? তাহলে আপনি দেখেন এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, মূলত হচ্ছে হরকত এবং তানবিন দুটাকেই একসাথে আরবি গ্রামারে এরব বলা হয়। কি বলা হয়? আরবি গ্রামারে এই দুটাকে এরব বলা হয়। অর্থাৎ এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এই যে ছয়টা প্রকার, এই ছয়টাকে একসাথে আরবি গ্রামারে এরব হিসাবে সাব্যস্ত করা হয় বা এরব বলা হয়। এখন বিষয়টা হচ্ছে দেখেন আমি কি বললাম, হালত হচ্ছে শব্দের শেষে প্রকৃত অবস্থান না। এখন আমরা যদি উদাহরণে আসি, একেবারে আপনি এটার দিকে তাকান, আমার এই যে এখানে যেগুলো আছে এগুলোর দিকে তাকান, এগুলো থেকে আমরা হালতটা নির্ণয় করব। যেমন আমি যদি বলি যে ফিল মাসজিদি, এখন দেখেন এই ফি ফি হরফুল জার, তারপর শব্দকে কি দেয়? দুই জের দেয়। এখানে আলিফ লাম থাকার কারণে এক জের হবে। এখন আমরা কি জানি এই এক জের অথবা দুই জের যদি থাকে এটার হালত কি হবে? আমি যদি বলি আল মাসজিদি শব্দটা কোন হালতে আছে, আপনি কি বলবেন? আল মাসজিদি শব্দটা হালাতুল জাররিতে আছে। অর্থাৎ শব্দের শেষে যে অবস্থা, শব্দের শেষে এক জবর এক জের এক পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ, এক কথায় এরবের যে অবস্থানটা থাকবে শব্দের শেষে সেটাই আমাদের হালত হিসেবে বিবেচিত হবে। এখন শব্দের শেষে যদি এক জের কিংবা দুই জের থাকে তাহলে সেটা কি হবে? হালাতুল জাররি। আমি যদি বলি যে কোনো একটা শব্দ দিলাম, হ্যাঁ, এখানে মাসজিদ না দিয়ে আমি মাসজিদান লিখলাম, অর্থাৎ শুধু দাল দিলাম আর কি, মিম সিন মাসজিদান। আমি যদি বলি মাসজিদান তাহলে এটার হালত কি হবে? হালাতুল নাসবি, হালাতুল জাররি নাকি হালাতুল রাফি? দেখেন তো এটার হালত কোনটাতে যায়? যে এক জবর কিংবা দুই জবর যদি থাকে সেটা হালাতুল
হালাতুন নাসবিতে আসবে। এখন আমি মাসজিদান এর জায়গায় যদি আমি দিই যে মাসজিদুন, যদি আমি দিই কি মাসজিদুন, তাহলে এই শব্দের হালতটা কি হবে? দেখেন, দুই পেশ কিংবা যদি এক পেশ থাকে, দুই পেশ কিংবা যদি এক পেশ থাকে, তাহলে এই শব্দের হালত হবে হালাতুর রাফঈ। এই শব্দের হালত হবে হালাতুর রাফঈ। এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে যেটা বললাম, শব্দের প্রকৃত অবস্থা, এই যে অবস্থাগুলো দুই জের, এক জের, দুই পেশ, এক পেশ ইত্যাদি, যে অরব, এই যে ৬টি প্রকার, এই ৬টি প্রকার যেই দিকেই যাবে সেই দিকে আপনার হালতটা মূলত নির্ণয় হবে। হয়তো সেটা হালতুন নাসবি, হয়তো বা নচেত সেটা জাররি, অথবা সেটা রফঈ হবে। এখন আশা করি এই বিষয়টা আপনি বুঝেছেন যে শব্দের শেষে মূল যে অবস্থা, হরকত অথবা আমাদের তানবিনের যে অবস্থাটা হবে, সেটাই মূলত আমাদের হালত হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, এমন কিছু শব্দ থাকে যেগুলোর মূলত হালতগুলো দেখা যায় না, যেগুলোর হালতগুলো প্রকাশ্য থাকে না, যেগুলোর হালত বা এরব, যেগুলোর এরব গুলো প্রকাশ্য থাকে না, সরি আমি হালত বলতেছি, যার এরব গুলো প্রকাশ্য থাকে না, তো সেটার হালত গুলো আমরা বিবেচনা করতে বা সেই হালত গুলো আমরা বাহির করতে অনেকেই অনেক সমস্যা পড়া যায়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে ফি হাজাল মসজিদে, এই যে ফি হাজাল মসজিদে, এখন বলুন তো এই ফি হাজাল মসজিদে এর হালত কি হবে? ফি হাজাল মসজিদে, এখানে হাজার হালত কি হবে? কে বলতে পারবেন এই হাজার হালতটা কি হবে? দেখেন, ফি হরফুল জার, ফি হরফুল জার, এর পরে শব্দ হাজা, এটি কিন্তু কি আছে? এটার উপর দেখেন এক জবর আছে, এটার উপর এক জবর আছে, আর মাসজিদি এটার উপর এক জের আছে। এখন মাসজিদি এটার নিচে যেহেতু জের আছে, তার মানে এটা হালাতুল জাররি, এটা আমি কনফার্ম। এখন বিষয় হচ্ছে এই যে ইসমুল ইশারা, মনে রাখতে হবে মাবনি যে সকল ইসম গুলো আছে, এগুলোর উপর কখনো হরফুল জার বা অন্য কোনো আমেল এসে আমল করতে পারে না। অর্থাৎ হরফুল জার শব্দের শেষে দুই জের দেয়, এটা ঠিক, কিন্তু হাজা এর নিচে দুই জেরটা দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ হাজা শব্দটা মাবনি, এটা অপরিবর্তনশীল, এটা যেভাবে জন্মগ্রহণ করছে ঠিক তেমনি থেকে যাবে, এর কোনো পরিবর্তন পৃথিবীর কেউ এসে করতে পারবে না, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই হাজা হাজাই থাকবে। যদি এখানে এই যে ফি, ফি, এই যে হাজা, হাজার নিচে দুই যে দেওয়ার কথা ছিল, ফি হাজিল মাদ্রাসাটি হওয়ার কথা ছিল, কিন্তু এই হাজা যেহেতু মাবনি, আর এই মাবনি মাত্র কয়েকটি মাবনি মাত্র কয়েকটি প্রকার আছে। এই প্রকারগুলো যদি আপনি আগে জেনে যান, মাবনির মাত্র কয়েকটি শব্দ আছে আরবি গ্রামারে, এগুলো যদি আপনি মুখস্থ করে নেন, তাহলে আপনার মাবনি চেনাটা সহজ হয়ে যাবে, এবং যে শব্দটা মাবনি হবে সেটার উপর কোনো আমেল আমল করতে পারবে না। এখন মূলত বিষয়টা হচ্ছে, এই যে মাবনি হওয়ার কারণে এখানে দুই জের হওয়ার কথা, এই দুই জেরটা আসলে আমাদের প্রকাশ্যভাবে এই ফি তার পরশব্দ হাজাকে দিতে পারে নাই। মূলত এই দুই জেরটা এখানে উজ্জ আছে, মূলত এই দুই জেরটা এখানে উজ্জ্বল আছে। হ্যাঁ, এটাই আমাদের সংজ্ঞার সাথে মিলছে, প্রকৃত অবস্থা, এটাই হচ্ছে শব্দের শেষের প্রকৃত অবস্থা। অর্থাৎ হাজা, এই যে হাজা ফি হাজাল মাসজিদি, এই হাজা এর প্রকৃত যে এরব, যেটা প্রকৃত অবস্থা, জালের উপর জবর নয়, বরং প্রকৃত অবস্থা হচ্ছে জালদের, জালের নিচে দুই জের, কারণ এই ফি হরফুল জার তারপর শব্দকে দুই জের দেয়। এই হাজা এর প্রকৃত অবস্থা হচ্ছে সে দুই জের গ্রহণ করেছে, কিন্তু সেটা প্রকাশ্য নয়, কারণ সে শব্দটা মাবনি, মাবনি কখনো প্রকাশ্য এ অরব গ্রহণ করে না। এই বিষয়টা আমাদেরকে আগে মাইন্ড সেট আপ করতে হবে। এরপর দেখেন, এই হাজায়ের নিচে দুই জের আছে, এই মাসজিদি এর নিচে দুই জের হওয়ার কথা ছিল। আমরা জানি ইসমুল ইশারা এবং বদল কিংবা মোশারের ইলাজায় বলেন, এটা একই ইরাবের হয়ে থাকে। অর্থাৎ হাজার ইসমুল ইশারা যদি দুই জের যুক্ত হয়, তার মোশারের ইলাই যেটা আছে সেটাও দুই জের যুক্ত হবে। কিন্তু এখানে দুই জের যুক্ত হতো যদি এই মোশারের ইলাই বা বদল, এটা হাজার পরের শব্দ যদি আলিফ লাম না থাকতো, তাহলে মাসজিদিন হতো এখানে, অর্থাৎ এখানে দুই জের হতো। যেহেতু এখানে আলিফ লাম আছে, সুতরাং এখানে দুই জের না হয়ে এক জের হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন আসেন মূল কথায়। তাহলে এখানে দেখেন, ফি তারপর শব্দকে দুই জের দিছে, দুই জেরটা এখানে উজ্জ্বল, এই উজ্জ্বল থাকাটা মানে হালত হচ্ছে এমন জিনিস যেটা শব্দের প্রকৃত অবস্থা, সেটা উজ্জ্বল থাকলে যদি সেটা শব্দের প্রকৃত অবস্থা হয়, সেটা হালত হিসেবে বিবেচিত হবে। এবং আর এই হালত যেহেতু প্রকৃত অবস্থায় দুই জের, তাহলে এই হালতটা হবে হালতুল জাররি,
এর হালতটা হবে হালাতুল জাররে। তাহলে হালত মানে হচ্ছে শব্দের মূলত প্রকৃত অবস্থা। এখন এই কথাগুলো আপনি যদি আরবি গ্রামারে বেসিক জানেন তাহলে আপনার জন্য এই কথাগুলো একেবারে সহজ। যেমন আমার এই ভিডিওটা আমার 5 এর গ্রুপ ব্যাচে যাবে, তাদের জন্য এই কথাগুলো একেবারেই সহজ। এখন বিষয়টা হচ্ছে যতদূর বললাম যে হালত মানে হচ্ছে একটা শব্দের মূল অবস্থা, এই মূল অবস্থা আপনাকে নির্ণয় করতে হবে। সেটা কিভাবে নির্ণয় করবেন, সেটা আপনাকে দীর্ঘ লং টাইম আরবি গ্রামার সাথে লেগে থাকতে হবে। আপনি যদি 2 মাস 4 মাস 6 মাস কিংবা 7-8 মাস যদি ক্লাস করেন, অথবা এই বিষয়টা বোঝার জন্য আপনার আরবি গ্রামারের 1 মাস ক্লাস করাই যথেষ্ট। আপনি যদি 1 মাস ক্লাস করেন তাহলে আপনি হালত থেকে শুরু করে আরবি গ্রামারের খুঁটিনাটি সবগুলো বিষয়ে আপনি পারদর্শিতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই ছিল আমাদের হালতের মূল বিষয়, এই ছিল আমাদের হালত নিয়ে ক্লাস। হালত মানে হচ্ছে, আবার বলে দিচ্ছে, যেটা শব্দের মূল অবস্থা। শব্দের মূল অবস্থা যদি জের হয় তাহলে সেটা হালতুল জারি, এক জের অথবা দুই জের। শব্দের মূল অবস্থায় যদি দুই পেশ হয় বা এক পেশ হয় সেটা হালতুল রফাই। শব্দের মূলে যদি দুই জবর কিংবা এক জবর হয় সেটা হালতুল নাসবি হবে। এতটুকু ছিল আমাদের আজকের আলোচনা। তো কতটুকু বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পেজটা একেবারেই নতুন, সর্বোচ্চ লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন, ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। সবার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।